প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিলা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি আলোচনা করব সম্মান তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি বিষয়টির অধ্যায় 5 অর্থাৎ বাণিজ্য নীতির হাতিয়ার সমূহ এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের উপরে আজকে আমাদের প্রথম লেকচার। আর আরেকটি কথা বলে নিচ্ছি যে আমরা কিন্তু তৃতীয় বর্ষে যে অন্য কোর্সটি আছে সেটি শেষ করে ফেলেছি এবং আজকে থেকে সপ্তাহে যে দুদিন তৃতীয় বর্ষে ক্লাস আছে আন্তর্জাতিক অর্থনীতি এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। বাণিজ্য নীতির হাতিয়ার সমূহ আলোচনা করতে গেলে প্রথমেই রপ্তানি করের বিষয়টি চলে আসে। রপ্তানি কর বলতে কি বোঝায়? কোনো দেশ কর্তৃক রপ্তানি নিয়ন্ত্রণের উদ্দেশ্য কিংবা রাজস্ব সংগ্রহ কিংবা বাণিজ্য হার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে যখন রপ্তানি সেবা বা পণ্যের উপরে কর আরোপ করে, যে বিশেষ ধরনের কর আরোপ করে, সেই করকে বলা হয় রপ্তানি কর। বিশেষত এই কর সাধারণত হচ্ছে দেশীয় কাঁচামাল, প্রাথমিক দ্রব্য বা মাধ্যমিক দ্রব্য যাতে অবাধে বিদেশে চলে না যায় এই উদ্দেশ্যে এটি আরোপ করা হয়। অর্থাৎ দেশীয় এই কাঁচামাল, প্রাথমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য এগুলোকে সংরক্ষণের উদ্দেশ্যে মূলত রপ্তানি কর আরোপ করা হয়। তো রপ্তানি করের উদ্দেশ্যগুলোকে আমরা এই সংজ্ঞা অনুযায়ী রপ্তানি করের যে উদ্দেশ্যগুলো আছে সেগুলোকে 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমত, অবাধিক কাঁচামাল এবং অন্যান্য প্রাথমিক দ্রব্য বিদেশে যাতে অবাধে চলে না যায়, অর্থাৎ বিদেশে রপ্তানি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এই রপ্তানি কর আরোপ করা হয়। দ্বিতীয়ত, রাজস্ব আহরণ করা, অর্থাৎ রাজস্ব আহরণের উদ্দেশ্যেও যেহেতু রপ্তানি কর সরকারের রাজস্বের একটি অন্যতম উৎস হিসেবে কাজ করবে, তাই রাজস্ব আহরণের উদ্দেশ্যেও রপ্তানি কর আরোপ করা হয়। এরপর বাণিজ্য শর্তের উন্নয়ন ঘটানো। আমরা জানি যে বাণিজ্য শর্তের উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে রপ্তানি নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বাণিজ্য শর্তের উন্নয়ন ঘটানোর জন্য রপ্তানি কর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া রয়েছে যে কোনো দ্রব্যের অতিরিক্ত রপ্তানির মাধ্যমে যেন দেশীয় বাজারে ঘাটতি সৃষ্টি না হয় তার ব্যবস্থা করার জন্য সরকার কি করতে পারে? রপ্তানি কর আরোপ করতে পারে। রপ্তানি করের প্রভাব আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, এর বিভিন্ন রকম প্রভাব আছে: উৎপাদন প্রভাব, রপ্তানি প্রভাব, রাজস্ব প্রভাব, ভোগ প্রভাব, উদ্বৃত্ত প্রভাব, মৃতভার প্রভাব। এই সবগুলো প্রভাব আমরা আংশিক ভারসাম্য বিশ্লেষণের সাহায্যে বিষয়টি আমরা ব্যাখ্যা করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে দেখব। আমরা ধরি যে একটি দেশ বিবেচনা করে, যেটা একটি ছোট দেশ। ছোট দেশ বিবেচনা করলাম, দেশটি একটি দ্রব্য এক্স রপ্তানি করে। ঠিক আছে, দ্রব্যটির নাম হচ্ছে এক্স, যে দ্রব্যটি এই ছোট দেশটি রপ্তানি করে। এখন এই এক্স দ্রব্য রপ্তানির উপরে যদি রপ্তানি কর আরোপ করা হয় তাহলে কি কি ঘটে সেটি আমরা চিত্রের সাহায্যে দেখব। তো প্রাথমিক পর্যায়ে আমরা ধরে নিচ্ছি চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে ওই দ্রব্যের দাম দেখানো হচ্ছে, এক্স দ্রব্যের দাম, এবং দ্রব্যটির অভ্যন্তরীণ চাহিদা প্রকাশ করছে ডি প্রাইম রেখাটি, এবং অভ্যন্তরীণ যোগান প্রকাশ করছে এস প্রাইম এই যোগান রেখাটি। এবং প্রাথমিক পর্যায়ে ওই দ্রব্যের চাহিদা যোগানের ছেদবিন্দু তে ভারসাম্য অর্জিত হয়, প্রাথমিক ভারসাম্য, অর্থাৎ কোটা আরোপের পূর্ববর্তী যে ভারসাম্য সেটি ই বিন্দুতে অর্জিত হয়, যেখানে দ্রব্যের দাম নির্ধারিত হয় পি নট এবং পরিমাণ নির্ধারিত হয় কিউ নট। এখন এক্স দ্রব্যের উপরে বিশ্ববাজার দাম ধরলাম যে বিশ্ববাজারে ওই এক্স দ্রব্যের দাম হচ্ছে P2। ঠিক আছে, অভ্যন্তরীণ বাজারে ওই দ্রব্যের দাম P0, কিন্তু বিশ্ব বাজারে ওই দ্রব্যের দাম P2। এই P2 দামে ওই দেশটি এক্স দ্রব্যের কি পরিমাণ রপ্তানি করতে পারবে তা দেখায় এই P2W প্রাইম এই রেখাটি। ঠিক আছে, এই যে উপরে P2 এই দাম এই P2 বিন্দু বরাবর ভূমি অক্ষের সমান্তরাল যে রেখাটি আছে P2W প্রাইম, এই রেখাটি P2 দামে ওই দেশটি কি পরিমাণ এক্স দ্রব্য রপ্তানি করতে পারবে সেই পরিমাণটি দেখায়। এখন P2 দামে দেশটির অভ্যন্তরীণ ভোগের পরিমাণ হবে OQ2। ঠিক আছে, অভ্যন্তরীণ ভোগের পরিমাণ P2 দামে আমরা ধরে নিচ্ছি যে অভ্যন্তরীণ ভোগ P2 দামে হবে
কিউ, ধরে নিব না, আমরা চিত্রের সাহায্যে জিনিসটা ব্যাখ্যা করব যে পিটু দাম নির্ধারিত, বিশ্ববাজারে যে পিটু দাম নির্ধারিত হয়েছে সেই দামে দ্রব্যটি অভ্যন্তরীণ ভোগ হচ্ছে ও কিউ ওয়ান, যেটা আমরা কিভাবে নির্ধারণ করব? এই যে বিশ্ববাজারের দাম রেখা পি টু ডাব্লিউ প্রাইম, এই রেখাটি চাহিদা রেখাকে যে এফ বিন্দুতে ছেদ করেছে সেই এফ বিন্দু বরাবর লম্ব অক্ষের উপর আমরা এই পরিমাণটা নির্ধারণ করব ও কিউ ওয়ান, অর্থাৎ অভ্যন্তরীণ চাহিদা হচ্ছে ও কিউ ওয়ান। পি টু দেশটি পি টু দামে যদি দেশটি রপ্তানি করে, ওই এক্স দ্রব্যটি রপ্তানি করে এবং রপ্তানির পরিমাণ হয় কিউ ওয়ান কিউ ফোর, অর্থাৎ অভ্যন্তরীণ ভোগ হচ্ছে ও কিউ ওয়ান এবং রপ্তানি করে কিউ ওয়ান কিউ ফোর এই পরিমাণ। ঠিক আছে, এখন এটা গেল যদি বিশ্ববাজারে যে দাম আছে পিটু দামে দ্রব্যটি রপ্তানি করে ওই দেশটি, তাহলে আমরা কি কি দেখলাম? দেখলাম যে তখন অভ্যন্তরীণ চাহিদা থাকে ও কিউ ওয়ান এবং রপ্তানির পরিমাণ হয় কিউ ওয়ান কিউ ফোর। এই কিউ ফোরটা আমরা নির্ধারণ করছি যে পি টু ডাব্লিউ প্রাইম, এই বিশ্ববাজারে দাম রেখাটি যোগান রেখাকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর মাধ্যমে আমরা এই কিউ ফোর পরিমাণটি নির্ধারণ করছি। এখন যদি এই দ্রব্যের উপরে, ঠিক আছে, এই দ্রব্যের উপরে এই ছোট দেশটি P1 P2 পরিমাণ রপ্তানি কর আরোপ করে, যদি P1 P2 পরিমাণ রপ্তানি কর আরোপ করে তখন কিন্তু বিষয়টি, অর্থাৎ অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ, রপ্তানির পরিমাণ, উৎপাদনের পরিমাণ, এই সকল বিষয়গুলো কিন্তু আগের মতো থাকবে না। এই রপ্তানি কর দ্বারা প্রতিটি বিষয় প্রভাবিত হবে। তোমরা যদি একটু চিত্রের দিকে খেয়াল করো, যদি P1 P2 হারে রপ্তানি কর বসানো হয় তাহলে দেশটির রপ্তানি Q2 Q3 তে হ্রাস পেলেও অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি পাবে ও Q2 পরিমাণ। দেখো যে যদি P1 P2 পরিমাণ রপ্তানি কর আরোপ করা হয় তাহলে কি হবে? দেশে অভ্যন্তরীণ ভোগের পরিমাণ আগে ছিল ও Q1, সেটা বৃদ্ধি পেয়ে হবে ও Q2। ঠিক আছে, পূর্বে রপ্তানির পরিমাণ ছিল Q1 Q3, সেটা হ্রাস পেয়ে হবে Q2 Q3 এই পরিমাণ, অর্থাৎ অভ্যন্তরীণ ভোগের পরিমাণ আগে চেয়ে বৃদ্ধি পাবে কিন্তু রপ্তানির পরিমাণ পূর্বের চেয়ে হ্রাস পাবে। তো এক্ষেত্রে এই যে রপ্তানি কর আরোপের ফলে যে বিভিন্ন রকম প্রভাব সৃষ্টি হবে, প্রতিটি প্রভাব আমরা আলাদা করে একটু ব্যাখ্যা করি। প্রথমে উৎপাদন প্রভাব। উৎপাদনের ক্ষেত্রে কি হবে? P1 P2 হারে কর আরোপের ফলে উৎপাদন Q3 Q4 পরিমাণ হ্রাস পাবে, যেহেতু আগে মোট উৎপাদন হতো Q4 পরিমাণ ও Q4 পরিমাণ, যেখানে অভ্যন্তরীণ চাহিদা ছিল ও Q1 এবং রপ্তানি হতো Q1 Q4 পরিমাণ, সেটা এখন মোট রপ্তানি হবে ও Q3 পরিমাণ, যেখানে অভ্যন্তরীণ চাহিদা ও Q2 এবং রপ্তানি হয় Q2 Q3 পরিমাণ। তার মানে এই যে এই অংশটুকু Q3 Q4 রপ্তানির পরিমাণ Q3 থেকে Q4 থেকে Q3, এই অংশটুকু কি হয়? রপ্তানি উৎপাদনের পরিমাণ আগের চেয়ে কমে যায়, অর্থাৎ এক্ষেত্রে উৎপাদন হ্রাস যে প্রভাবটা সেটা কি পরিমাণ হবে? সেটা হবে Q3 Q4 JN পরিমাণ। ঠিক আছে, সেটা হবে Q3 Q4 JN পরিমাণ। এই পুরো অংশটি হবে রপ্তানি হ্রাস প্রভাব Q3 Q4 JN। ঠিক আছে, উৎপাদন প্রভাব এই পরিমাণ, রপ্তানি হ্রাস হবে উৎপাদন প্রভাব। এরপর রপ্তানির উপর কি প্রভাব পড়ে? রপ্তানির উপর কি প্রভাব পড়ে আমরা চিত্রে দেখছি যে Q1 Q3 প্লাস Q3 Q4 পরিমাণ হ্রাস পায়। ঠিক আছে, দ্রব্যের রপ্তানি। আর Q2 দামে রপ্তানির পরিমাণ হ্রাস পাচ্ছে কতটুকু? পূর্বে রপ্তানি হতো Q1 Q3 পরিমাণ, ঠিক আছে, পরবর্তীতে রপ্তানি হচ্ছে Q2 Q3 পরিমাণ। তাহলে এই যে Q1 Q2 এই অংশ যোগ এই অংশ, যেহেতু ভোগ আগের চেয়ে বেড়েছে তাহলে Q1 Q2 পরিমাণ এইটুকু রপ্তানি আগের চেয়ে কমে গেছে এবং মোট উৎপাদন যেহেতু কমেছে Q3 Q4 পরিমাণ এইটুকু পরিমাণ রপ্তানিও কমে গেছে। সুতরাং এই অংশ এবং এই অংশের যোগফল, এই দুটো সমান পরিমাণ কি হবে? মোট রপ্তানি হ্রাস পাবে। ঠিক আছে, তো এই মোট রপ্তানি হ্রাসকে আমরা এর পিটো দাম দিয়ে গুণ করে মোট রপ্তানি হ্রাসের পরিমাণটাকে আমরা কি করতে পারবো? রপ্তানির প্রভাব হিসেবে দেখাতে পারবো। এরপর আসি আমরা রাজস্ব প্রভাবে। রাজস্ব প্রভাবের ক্ষেত্রে কি হবে? দেশটি Q3 Q4 পরিমাণ, Q2 Q3 পরিমাণ, এই যে এই Q2 Q3 পরিমাণ রপ্তানি করে। ঠিক আছে, তো এই একক প্রতি সে P1 P2 হারে মোট যে রাজস্ব পায়, ঠিক আছে, একক প্রতি সে পায় P1 P2। আর তাহলে এই যে Q3
Q1 Q3 এই মোট পরিমাণের জন্য Q2 Q3 এই মোট যে পরিমাণ সে রপ্তানি করছে এই রপ্তানির জন্য সে Q2 Q3 NM এই যে মোট অংশটুকু এই পরিমাণ রাজস্ব পাবে। Q2 Q3 NM অর্থাৎ দেশটি রপ্তানি কর আরোপের ফলে তার রাজস্বের পরিমাণ বৃদ্ধি পেয়ে Q2 Q3 NM রাজস্বের পরিমাণ বাড়বে। এরপর ভোগ প্রভাবের ক্ষেত্রে কি হয়, P1 P2 হারে যদি রপ্তানি কর আরোপ করা হয় তাহলে অভ্যন্তরীণ ভোগ কি হয়েছে আমরা দেখেছি OQ1 থেকে OQ2 অর্থাৎ বৃদ্ধি পায়, অর্থাৎ Q1 Q2 এইটুকু পূর্বের চেয়ে বৃদ্ধি পায়। পূর্বে ছিল OQ1 সেটা বৃদ্ধি পেয়ে হয় OQ2 অর্থাৎ Q1 Q2 এই পরিমাণ অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি পায়। আর কি হয় এই অভ্যন্তরীণ ভোগের পরিমাণকে যদি আমরা মূল্যে এই যে পরিমাণটাকে যদি আমরা মূল্য হিসাব করতে চাই তাহলে সেক্ষেত্রে মোট মূল্য পাওয়া যায় Q1 Q2 KT পরিমাণ, অর্থাৎ এই অংশটুকু যেহেতু অভ্যন্তরীণ ভোগ বাড়ে তাহলে অভ্যন্তরীণ ভোগের যে মূল্য যদি আমরা প্রকাশ করি সেটার পরিমাণ দাঁড়ায় Q1 Q2 KT এই অংশটুকু এই পরিমাণ ভোগ্য মূল্য বৃদ্ধি পায়, অর্থাৎ ভোগের পরিমাণ আগের চেয়ে বাড়ে। এরপর উদ্বৃত্তের একটা প্রভাব আছে, সেটা কি কর আরোপের ফলে সমাজের মোট P1 P2 JL এই পরিমাণ উদ্বৃত্ত হ্রাস পায়। ঠিক আছে, মাঝখানে যে অংশটুকু P1 P2 JL এই যে এই অংশটুকু পরিমাণ উদ্বৃত্ত সমাজে হ্রাস পায়, এই অংশটুকু পরিমাণ উদ্বৃত্ত হ্রাস পায় কিসের জন্য, রপ্তানি কর আরোপের জন্য। এরপর মৃতভার ক্ষতির একটা প্রভাব আছে, সমাজের মোট উদ্বৃত্ত এক্ষেত্রে কিছুটা হ্রাস পায়, রপ্তানি কর আরোপের ফলে মোট উদ্বৃত্ত হ্রাস পায়, যার মধ্যে FMM পরিমাণ হচ্ছে ভোগের কারণে অতিরিক্ত ভোগের কারণে সৃষ্ট মৃতভার ক্ষতি FMK এই যে শেডের অংশটা এটুকু ক্ষতি হয় কি কারণে, অভ্যন্তরীণ ভোগ অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে এইটুকু পরিমাণ কি হয় অতিরিক্ত ভোগের কারণে মৃতভার ক্ষতির সৃষ্টি হয়। এবং NJL পরিমাণ আভ্যন্তরীণ উৎপাদন হ্রাসের কারণে মৃতভার ক্ষতির সৃষ্টি হয়। এবং আমরা দেখছি যে যেহেতু উৎপাদন OQ3 থেকে মোট উৎপাদন OQ4 থেকে OQ3 তে হ্রাস পায় তাহলে এই যে NJL এই যে শেডেড অংশটা এই পরিমাণ উৎপাদন হ্রাসের দরুন মৃতভার ক্ষতি সৃষ্টি হয়, অর্থাৎ ভোগের অতিরিক্ত ভোগ বৃদ্ধির দরুনও একটা মৃতভার ক্ষতির সৃষ্টি হচ্ছে এবং উৎপাদনের পরিমাণ হ্রাস পাওয়ার দরুনও একটা উৎপাদনের ক্ষেত্রে মৃতভার ক্ষতি সৃষ্টি হচ্ছে। তো তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে রপ্তানি করের প্রভাবে একটা ছোট দেশের উপরে বিভিন্ন রকমের প্রভাব পড়তে পারে, যেটা আমরা একটা আংশিক ভাষা ও বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করলাম। এক্ষেত্রে আমরা কি দেখলাম, উৎপাদনের ক্ষেত্রে কি হয়, উৎপাদনের পরিমাণ আগের চেয়ে হ্রাস পেয়ে যায়, রপ্তানির পরিমাণ আগের চেয়ে কমে যায় রপ্তানি কর আরোপের ফলে, রাজস্বের পরিমাণ একটা নির্দিষ্ট হারে রাজস্ব পেয়ে থাকে দেশটি, এবং ভোগের পরিমাণ কি হয়, অভ্যন্তরীণ ভোগের পরিমাণ আগের চেয়ে বৃদ্ধি পায়, উদ্বৃত্তের পরিমাণ কি হয়, উদ্বৃত্তের পরিমাণ এক্ষেত্রে কর আরোপের ফলে একটা নির্দিষ্ট পরিমাণে উদ্বৃত্তের সৃষ্টি হয় এবং অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি এবং মোট উৎপাদন হ্রাসের দরুন দুই ধরনের মৃতভার ক্ষতি এখানে সৃষ্টি হয়। তো আজকের ক্লাস আমি রপ্তানি কর আলোচনার মাধ্যমেই শেষ করব এবং এই রপ্তানি করের উপর একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, সেটা হচ্ছে রপ্তানি কর আরোপের প্রয়োজনীয়তা। রপ্তানি করের সংখ্যা এবং রপ্তানি করের প্রভাব নিয়ে আলোচনা করলাম এবং রপ্তানি কর আরোপের প্রয়োজনীয়তা এটি হোমওয়ার্ক দেওয়ার মাধ্যমে আজকের ক্লাস আমি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।